বিশেষ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ সহ আজও নানা কর্মসূচি। খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের নগরী রাজধানী ঢাকা। ৩ মাসে ৫৭ জনকে হত্যা, ৮৩টি ছিনতাই ও ধর্ষণের ঘটনা প্রায় ২০০। প্রশ্নবিদ্ধ জননিরাপত্তা। প্রাণহানি মরুভূমিতে রূপ নিতে পারে দেশের উত্তর পশ্চিমের ২২ জেলা। উৎপাদন কমছে $২৪ কোটি। ক্ষতি জিডিপি ২%। রাজনৈতিক প্রভাবে ফের উত্তপ্ত চট্টগ্রাম বন্দর। এনসিটি নিয়ে বিএনপি ২ এমপির প্রতিষ্ঠানে রশি টানাটানিতে অস্থিরতা। এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তি নিয়ে ফের আলোচনা শুক্রবার, জানালো তেহরান। দেখছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিয়া পারভিন সাথী। শুরুতেই দেখবেন ডুডলস ইনস্ট্যান্ট নুডলস বিশ্বকাপ ফুটবল 2026-এর খবর। চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাবাসীর মধ্যে বইছে উৎসবের আমেজ। শ্রীমঙ্গল উপজেলা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরে জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এ সময় শমশেরনগর বিমানবন্দর চালু সহ মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ নানা উন্নয়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। অনুষ্ঠানকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ পুরো মাঠের প্রস্তুতিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে পুলিশ সদর দপ্তরে আওতাধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি উইংয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুদক। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, প্রক্রিয়া শেষে আরব আমিরাতে পাঠানো হবে প্রত্যর্পণ আবেদন। আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সমস্ত ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করে প্রেরণ করা হয়েছে। এটা পুলিশ সদর দপ্তর হয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে, পররাষ্ট্র হয়ে কূটনৈতিক চ্যানেলে আরও আমিরাতে যাবে। মরুময়তার ঝুঁকিতে বাংলাদেশ। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তবতা। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এরই মধ্যে এই বৈশিষ্ট্য দৃশ্যমান। জাতিসংঘের গবেষণা হিসেবে দেশের 22টি জেলা রয়েছে এই ঝুঁকিতে। এর প্রভাবে বছরে জিডিপির 2% পর্যন্ত ক্ষতিতে বাংলাদেশ। পরিস্থিতি পরিবর্তন না হলে সামনে আসছে উপকূলীয় মরুকরণও, যাতে উৎপাদন কমবে আরও প্রায় 32% পর্যন্ত। যতদূর চোখ যায় ফেটে চৌচির কৃষি জমি থেকে শুরু করে মাঠঘাট সবই, এমনকি নদী শুকিয়ে তার তলদেশও ফেটে চৌচির হয়ে আছে। এমন চিত্র দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে বেশি চোখে পড়ে। জাতিসংঘের গবেষণা বলছে, দেশের কমপক্ষে 22টি জেলা রয়েছে মরুকরণের ঝুঁকিতে, যার মধ্যে বেশি ঝুঁকিতে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও জয়পুরহাট। গবেষণা বলছে, সবুজ ও জলাশয় উজাড়, ভূগর্ভস্থ পানি কমে যাওয়া, তাপমাত্রা বৃদ্ধি, কম বৃষ্টি এবং পরিবেশ বিপর্যয়ের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। বিশ্বব্যাংক ও ল্যান্সেটের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মরুকরণের প্রভাবে উৎপাদনশীলতা কমে প্রতি বছর প্রায় $24 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতিতে পড়ছে বাংলাদেশ। প্রায় 25 কোটি কর্মদিবস হারাচ্ছে শ্রমিকরা। সব মিলিয়ে বছরে জিডিপির প্রায় 2% ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু উত্তরবঙ্গই নয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের 19টি জেলায় আবাদি জমিতে নোনা জল প্রবেশ করায় হচ্ছে উপকূলীয় মরুকরণ। এর ফলে 2050 সালের মধ্যে ধান উৎপাদন 32% পর্যন্ত কমে যাওয়ার শঙ্কা রয়েছে। ঘরবাড়ি ও কর্মসংস্থান হারিয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ পরিণত হচ্ছেন জলবায়ু শরণার্থীতে। মৌসুমী বায়ুর এই দেশ আস্তে আস্তে উষ্ণতার কারণে চরমভাবাপন্ন একটি পরিবেশের দিকে যাচ্ছে, যেটি সাধারণত মরুভূমির যে ক্লাইমেটিক কন্ডিশন সেই নেচারের সাথে মিলে যাচ্ছে। এই ধরনের চরমভাবাপন্ন তাপমাত্রার কারণে আমাদের মানুষের শরীর, মানুষের মন, উদ্ভিদ, প্রাণী, প্রাণবৈচিত্র্য সব কিছুর উপরে একটি নেগেটিভ প্রভাব পড়ে। পরিবেশ অধিদপ্তর বলছে, এসব সমস্যা সহনীয় করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। উত্তর পশ্চিমাঞ্চলে কিছু জায়গায়, বিশেষ করে বরেন্দ্র এলাকায় আমাদের কিছু
খরাপ্রবণ এলাকায় মরুময়তার কিছু আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু মূলত আমাদের বড় সমস্যা হলো আমাদের ল্যান্ড ডিগ্রেডেশন। আমাদের জমি মাটি নষ্ট হয়ে যাচ্ছে, বিস্তীর্ণ জমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। সেই কারণগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি, এটা নিয়ে একটা স্টাডিও হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি থেকে বাঁচতে দ্রুত ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমানো, বনায়ন বৃদ্ধি, ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়ন এবং বৃষ্টির পানি সংরক্ষণের মতো প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। একই সাথে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়েও গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ঘিরে রাজনৈতিক প্রভাবে ফের উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। 15 বছরের জন্য এনসিটি পরিচালনায় চুক্তি চেয়ে বিএনপি 2 সংসদ সদস্যের প্রতিষ্ঠানে কনসোর্টিয়াম গঠনের প্রস্তাবে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। শ্রমিক কর্মচারীদের আন্দোলনে অন্তর্বর্তী সরকারের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা স্থগিত করলেও আলোচনা সচলের ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকার। 2019 সালে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে ওপেন টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর। সে সময় দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নিলেও তা আর আলোর মুখ দেখেনি তৎকালীন সরকারের নির্দেশে। টেন্ডার আহ্বান করলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে, তাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতি চালু করে আওয়ামী লীগ সরকার, যার মাধ্যমে কোনো ধরনের টেন্ডার ছাড়াই নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। আওয়ামী লীগ আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বিদেশি অপারেটর নিয়োগে আগ্রহের কথা জানায় অন্তর্বর্তী সরকারও। বিএনপি সরকারও এগুচ্ছে একই পথে। গত 4 জুন নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে এনসিটির দায়িত্বে বিদেশি কোম্পানির কাছে দেওয়া হলে ফের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। যান দেবো তো বন্দর দেবো না, আপোষ করবো না। যেতে পারে আমাদের যান যেতে পারে, জেলে যেতে পারে, কারাগারে যেতে পারে, সব কিছুর জন্য উই আর রেডি। আমরা যে আন্দোলন করেছিলাম এই এনসিটিকে রক্ষা করার জন্য, বন্দর কর্মচারীরা বদ্ধপরিকর এই এনসিটিকে রক্ষা করার জন্য। আমাদেরকে যা যা করা দরকার আমরা তা করব। রাজনৈতিক পথ পরিবর্তন হলেও চট্টগ্রাম বন্দরে গত 17 বছর ধরে একচেটিয়া ব্যবসা করে আসা পুরনো সিন্ডিকেট এখনও সক্রিয়। অভিযোগ উঠেছে এখন তারা কাজ করেন বিএনপি নেতাদের ছত্রছায়ায়। এদিকে এনসিটি পরিচালনায় নতুন করে প্রস্তাব দিয়েছে সাইফ, কসমস, এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম। কসমস এন্টারপ্রাইজের চেয়ারম্যান সরকার দলীয় সংসদ সদস্য ও হুইপ আশরাফুদ্দিন নিজান, আর এভারেস্ট পোর্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এমপি শাহাদাত হোসেন সেলিম। এইটা এমন কোনো বড় কাজ না, এই যে স্টেশনে কুলিগিরির কাজ, যে কুলি একটা গ্যাং নিয়োগ করলেন, সে ঘন্টায় 20 বস্তা নামাইতে পারে, আরেকজন এসে সে 40 বস্তা নামাচ্ছে, আপনি 40 বস্তাকেই কাজ দিবেন? তো এটা কুলিগিরির কাজ। এখানে কোনো এই কাজে অপারেটরের এই কাজে কোনো সার্বভৌমত্ব জড়িত না। বিদেশি বিনিয়োগ আসা মানে খালি বিনিয়োগ না, সাথে টেকনোলজি এবং মেশিনারিগুলো, এগুলো আমরা জানতে পারবো যে কোন মেশিনারির কী কাজ। পোর্টগুলোতে এত ভালো মেশিনারি ইউজ হয় যেটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তো ওই মেশিনারিগুলো যে ডিপি ওয়ার্ল্ড আনে এবং এই আমাদের টেকনিশিয়ানরা যদি এটাতে শিক্ষিত হয়, এটা বাংলাদেশের লাভ। ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সুযোগ খুব বেশি নেই বলছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সাভারে সরকারি অর্থায়নে রাস্তা ও ড্রেনের কাজ হলেও এলাকাবাসীর কাছ থেকে উঠানো হয়েছে প্রায় 10 লাখ টাকা। অভিযোগ রয়েছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একত্রিত করে নেওয়া হয় টাকা। এদিকে অভিযুক্তরা টাকা সংগ্রহের কথা স্বীকার করলেও তাদের দাবি পৌরসভা ও উপজেলা কর্মকর্তাদের কথায় টাকা সংগ্রহ করেছেন তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সাভার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের জয়পাড়া এলাকা 2025 সালের ডিসেম্বরে পৌরসভা থেকে 800 মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু রাস্তার সাথে ড্রেন না থাকায় বাধে বিপত্তি। এমন অবস্থায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর কাছ থেকে তোলা হয় চাঁদা, যা সংগ্রহ করেন স্থানীয় জসিমউদ্দিন, প্রিন্স হাসান সহ বেশ কয়েকজন বাড়ির মালিক।
তবে চাঁদা নেয়ার 6 মাস পর জানা যায় বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় সড়কের কাজটি ড্রেন সহ অর্থায়ন করা হচ্ছে সরকারিভাবে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। রাস্তার ড্রেন হবে, এটা নিজস্ব কিছু খরচ লাগবে, এই জন্য আমার কাছে নিচ্ছে। 30,000 চাইছে, 20,000 দিছি, আর বলছে যে হওয়ার পরে বাকি 10,000। জানতাম না যে সরকারি ভাবে হয়েছে, এটা কিন্তু আমরা জানতাম যে এলাকার লোকজন সবাই মিলে এটা আনতেছে। আর আমরা আদৌ জানি না যে সরকারের এই রাস্তা পাস হয়েছে, এনে কি ড্রেন সহই পাস হয়েছে না ড্রেন ছাড়া পাস হয়েছে। তবে এই টাকা সংগ্রহের দায়িত্বে থাকা অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা। সড়কের সাথে ড্রেন করা হবে না এমন তথ্য পেয়ে তারা যোগাযোগ করেন তৎকালীন পৌর প্রশাসক ও ইউএনও আবু বকরের সাথে। সেখানে বাজেটের স্বল্পতার কথা জানতে পেরে নিজ উদ্যোগে ড্রেন নির্মাণের জন্য সংগ্রহ করা 10 লাখ টাকা তুলে দেন এক পৌর কর্মকর্তার কাছে। ইউএনও স্যার বলে যে দেখেন, আমাদের পৌরসভায় ওই ধরনের কোনো বাজেট নাই, আমরা ড্রেনটা যদি আমাদের নিজেদের অর্থায়নে করি সেক্ষেত্রে কি স্যার আমাদের একটু সহযোগিতা আপনি করবেন। ওয়েলকাম ওয়েলকাম সে বলছে আবু বকর স্যার। আনুমানিক 10 লাখ টাকার মতো উঠছে। সেখানে আমরা নিজেরাই প্রায়, আমরা যে কমিটির ভিতরে আছি আমরা 5-7 লাখ টাকার মতো দিছি। আর বাইরে থেকে জি যার বাকিটা আশেপাশে কোন পরিবার দিছে বা দেয় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমান পৌরসভা ও উপজেলা কর্মকর্তা জানান, সরকারি অর্থায়নের প্রকল্প কেউ জনগণের কাছ থেকে টাকা তুলে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেহেতু পুরো টাকাটাই বিশ্বব্যাংক দিচ্ছে, সুতরাং এখানে ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা তুলে যদি কেউ কোনো চক্র এটা করে থাকে, এটা অবশ্যই সঠিক করে নাই, এটা এবং হওয়া উচিত না। আমরা যদি জনগণের নিকট হতে এরকম কোনো অভিযোগ পাই, আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব এবং একই সাথে আমার পৌরসভার কেউ যদি এটার সাথে সংশ্লিষ্ট থাকে এই প্রতারণার সাথে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন সীমান্তে ভারত থেকে বিএসএফের পুশিন ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স ও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে মানবেতর দিন রাত কাটছে কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টার শিকার শিশু ও নারীসহ 9 জনের। নাগরিকত্বের দ্বন্দ্বে 6 মাস বয়সী এক শিশু সন্তানসহ টানা প্রায় 4 দিন ধরে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করলেও এখনও তাদের জায়গা হয়নি ভারত কিংবা বাংলাদেশে। এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশ ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এছাড়া জেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশের পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে সে চেষ্টা ব্যর্থ হয়। অপরদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে এক ব্যক্তিকে পুশ ইনের চেষ্টা রুখে দেয় বিজিবি। বোরোর ভরা মৌসুমে দিনাজপুরে হিল স্থল বন্দরে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে ভারতীয় চাল পাইকারিতে বেড়েছে কেজি প্রতি 13 থেকে 14 টাকা, আর দেশি চাল 3 থেকে 4 টাকা। মূল্য বৃদ্ধিকে বিপাকে সীমিত আয়ের মানুষ। দাম সহনীয় পর্যায়ে আনতে আমদানি অনুমতি চাইছেন ব্যবসায়ীরা। দিনাজপুরে এখনও শেষ হয়নি বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরই মধ্যে বাড়তে শুরু করেছে দেশি ও আমদানি করা চালের দাম। পাইকারি বাজারে ব্রি 28 চালের দাম ছিল মানভেদে 50 থেকে 52 টাকা, এখন বাড়তি গুনতে হচ্ছে 4 টাকা পর্যন্ত। 3 থেকে 4 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা কেজি দরে, আর 48 টাকার স্বর্ণা চালের দাম হয়েছে 50 থেকে 52 টাকা। কৃষকের কথা চিন্তা করে চলতি বছরের 20 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ করে দেয় সরকার। 1.5 মাস না যেতেই ভারতীয় চালের দাম কেজিতে 13 থেকে 14 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চালের দাম কম ছিল কয়েকদিন আগে, এখন আবার চালের দাম বাড়ছে, এতে আমাদের একটু কষ্টই হচ্ছে। আগে তো 4200 করে নিয়ে গেলাম, এখন 5800 টাকা বেশি। এখন সাধারণ মানুষের সমস্যা, খাটে খাওয়া মানুষের সমস্যা, মজুরির দাম কম, চালের দাম বেশি, এটাই সমস্যা। ব্যবসায়ীরা বলছেন ভারতীয় সম্পা কাটারি চালের সরবরাহ কম, এছাড়া দেশি চাল কিনতেও দাম বেশি পড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। সম্পা কাটারি এর আগে আমরা 70-68 এরকম বেচা কিনা করলাম, আমাদের 66 এরকম কেনা ছিল, 2-1 টাকা লাভে আমরা বেচা কিনা করছি। আমদানি না হওয়ার কারণে আর বাংলাদেশের চিকন জাতের চাল মিনিগেট সম্পা কাটারি সেই তুলনায় 4 টাকা পূর্বের চেয়ে দাম 4 টাকা বেশি। আমদানি যে বন্ধ হয়ে গেছে, মনে করেন গভর্নমেন্ট বলেছে যে 10 তারিখ পর্যন্ত আমদানি শেষ, তাহলে মনে করেন কই মার্চের 10, আজকে হলো আমাদের জুনের 10 পার হয়ে গেছে, তাহলে আপনার 3 মাস থাকে নাকি? ওই তো মনে করেন যে খাওয়া দাওয়া শেষ, মনে করেন আমাদের ঘাটতি চালের তো আছে, যদি চালটা অব্যাহত থাকতো না দাম কিন্তু কমতো। বোরোর ধানের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি অযৌক্তিক বলছেন ভোক্তা। মূল্য কমানোর পাশাপাশি বাজার তদারকির দাবি তাদের।
ডিভিসি নিউজ ডেস্ক। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে কাতারে আমিরের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি হুমকি দেন। অন্যদিকে আগামী শুক্রবার জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পরবর্তী ধাপ শুরু হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই সমঝোতা স্মারকের ফলে ইরানের বন্দরগুলো থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে। চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে উভয় পক্ষ এখন 60 দিনের সময় পাবে, যেখানে মূল আলোচনা হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে। তেহরানের কূটনীতিকদের আরাগচি জানান, এই যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব ও সামরিক অভিযানেরও সম্পূর্ণ অবসান ঘটাতে হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।